হ্যালো বন্ধুরা, আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি তামিল রোমান্টিক ড্রামা মুভি। মুভিটির নাম ইমোজি। ইমোজির মাধ্যমে আমরা যেমন সকল প্রকার ফিলিংস প্রকাশ করে থাকি, ঠিক তেমনি এই মুভিটিতে সকল প্রকার ফিলিংস আছে, যেমন লাভ, রোমান্স, খুশি, রাগ, অভিমান, কামনা, বাসনা, শারীরিক চাহিদা, বিরহ ইত্যাদি। অনেকে এমন আছেন আপনারা, আমরা মুভি যত ভালোই করি না কেন আপনারা পুরো এক্সপ্লেন না দেখে চলে যান। তাদেরকে বলতে চাই অন্তত এই মুভিটির এক্সপ্লেন পুরোটা অবশ্যই দেখবেন, কারণ এই মুভির স্টোরি এবং স্বাদ একদম আলাদা, যা আপনাদের ভালো লাগবে। আর আপনারা এক্সপ্লেন দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ভালো মন্দ ভুল ত্রুটিগুলি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমরা পরবর্তীতে আরও ভালোভাবে আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের কি কি ভুল আছে, কি কি ভালো হয়েছে। তো চলুন এই পর্বটি শুরু করা যাক। এই মুভির শুরুতেই দেখি আদিপ নামের একটা ছেলে গাড়ি চালিয়ে অফিসে যাচ্ছে, আর আমাদেরকে বলছে প্রতিটি লাভ রিলেশনে আমরা নানা প্রকার ফিলিংস অনুভব করি, এই যেমন প্রত্যাশা, অপেক্ষা, ভালোবাসা, কামনা, বাসনা, রাগ, ব্রেকআপ, অসহায়ত্ব ইত্যাদি। আমি প্রেমে পড়ার পর আমারও এসবের মাঝে অনেক ফিলিংস অনুভব হয়েছে। তো বর্তমানে আমি যে ফিলিংসে আছি সেটা হলো অসহায়ত্ব। এই বলতে বলতে আদিপ তার অফিসে পৌঁছায় ও বসের রুমে গিয়ে বলে, স্যার আমার কিছুদিন ছুটি লাগবে। বস কারণ জানতে চাইলে আদিপ বলে, স্যার আমার ওয়াইফের সাথে আমার ডিভোর্স হতে যাচ্ছে, আমার মানসিক অবস্থা খুব খারাপ। তো সিন রাতে আসলে আমরা দেখি আদিপ বাসায় ফিরে রাতের খাবার খাওয়ার সময় বউকে খুব মিস করছে ও ভীষণ কষ্ট পাচ্ছে। তো সকালবেলা আদিপের ঘুম ভাঙতে আদিপের ফোনে গুগল ফটোসের একটা নোটিফিকেশন আসে। আদিপ সেটাতে ক্লিক করতেই 3 বছর আগে একটা ফটো ওপেন হয়, আর আদিপ সেই দিনটার কথা মনে পড়লে সিন 3 বছর আগের অতীতে চলে যায়। তো আমরা দেখি একদিন আদিবের বন্ধুরা একটি স্পোর্টস শপে মেয়ে দেখতে এসেছে। আর ঠিকই শুনেছেন, মেয়ে দেখতে এসেছে এবং সাথে আদিবও এসেছে। তো আদিব নতুন শপে ঢুকে এগুলো ওগুলো ঘুরতে থাকে এবং দেখতে থাকে। তো হঠাৎ একটা মেয়েকে দেখতে পায় যে মেয়েটির শপের ভিতরে বিন্দাস মোডে স্কেটিং করছে, তবে মেয়েটির মুখ দেখা যাচ্ছে না, শুধু পেছনটা দেখা যাচ্ছে। আর আদিব মেয়েটিকে পেছন থেকে দেখেই পুরো ফিদা হয়ে যায়। তো মেয়েটি দোকানেরই একটি সেলস গার্ল, এটা আমরা পরে বুঝতে পারি যখন আদিপ মেয়েটির কাছে আসলে মেয়েটি বলে, স্যার আপনার কিছু লাগবে? আদিপ তো কিছু কিনতে আসেনি, তারপরও সে বলে ওঠে, হ্যাঁ একটা ক্রিকেট ব্যাট লাগতো। মেয়েটি তখন একটা ব্যাট পছন্দ করে দিলে আদিপ আরও যা যা কিনা যায় সব কিনতে শুরু করে, এই যেমন লেগ গার্ড, ক্যাপ, হ্যান্ড গ্লাভস, বল সেফটি, হেলমেট ইত্যাদি। এরপর কেনার মতো আর কিছু মাথায় না আসলে আদিপ যাওয়ার জন্য রেডি হয়, আর মেয়েটিকে বলে, তোমার নাম কি? প্রার্থনা। ওকে, থ্যাংক ইউ প্রার্থনা। এই বলে আদিপ যেতে ধরতেই প্রার্থনা বলে ওঠে, তোমার কি বিয়ে করার ইচ্ছে নেই? আদিপ তো কিছুই বুঝতে পারে না, আশ্চর্য হয়ে যায় মেয়েটি কেন তাকে এই কথা বলল। তখন প্রার্থনাই বলে ওঠে যে বিয়ে, হানিমুন, বাচ্চা এসব কি একটারও করার ইচ্ছা নাই? আদিপ আরও অবাক হয়ে যায় এবং বলে, আছে তো। তখন প্রার্থনা বলে, তো সবই যখন কিনলেন তো প্রাইভেট পার্ট সুরক্ষা গার্ড দেখিয়ে বলে, তাহলে এটা না কিনে দিয়ে চলে যাচ্ছেন? বেচারা আদিপ অলরেডি কিনতে কিনতে ফকির হয়ে গেছে। তো আদিপ প্রার্থনাকে মিষ্টি করে বলে যে এখন আর কিছু লাগবে না, যখন লাগবে তখন অবশ্যই নিব। তখন আদিপ বাই বলে চলে যেতে থাকে। তখন প্রার্থনা পিছন থেকে আদিপকে দেখতে থাকে, আর আদিপও যেতে যেতে পিছনে ফিরে প্রার্থনাকে দেখতে থাকে। বাস, এরপর আদিপ প্রার্থনাকে দেখার জন্য প্রতিদিন নানা জিনিস কেনার বাহানাতে ওই শপে আসতে শুরু করে। তো পরের দিন আদিপ শপে এসে অনেক সাহস জুটিয়ে প্রার্থনাকে বলে ওঠে, আসলে আমি এখানে প্রতিদিন তোমাকে দেখার জন্যই আসি। প্রার্থনা হেসে দিয়ে বলে, ব্যাপার না, অনেক ছেলেই এখানে আমাকে দেখার জন্য আসে, ওই যে আঙ্কেলটা দেখতে পাচ্ছ সেও আমাকে দেখার জন্য আসে। আদিপ কীভাবে বুঝাবে ভেবে পাচ্ছে না। আদিপ বলে, অন্যদের আশা আর আমার আশার মধ্যে পার্থক্য আছে। আমি রোজ এখান থেকে যে জিনিসগুলো কিনি সেগুলো একটারও আমার কাজের না, শুধু তোমাকে দেখার জন্যই আমি এগুলি কিনি এবং এখানে আসি। এটা শুনে প্রার্থনা অবাক হয়ে বলে, হোয়াট, কেন তুমি এভাবে টাকা নষ্ট করছো? আদিপ বলে, এটার উত্তরটা এখানে বলা সম্ভব না, প্লিজ তোমার ফোন নাম্বারটা দাও, ফোনে বলবো। প্রার্থনা তখন ফোন নাম্বারটা বলে, আদিপ নাম্বারটা নিয়ে বাইরে এসে ফোনে বলে, এটা আমার নাম্বার, রাতে ফ্রি হয়ে মিস কল দিও। বাস, রাতে প্রার্থনা আদিপকে ফোন করলে আদিপ তো খুশিতে পুরো গুলোগুলা। প্রার্থনা বলে, কি যেন বলেছিলে এই জন্য ফোন করা। আদিপ বলে, আমরা কি দেখা করে সামনাসামনি আলাপ করতে পারি? প্রার্থনা তখন বলে, হ্যাঁ অবশ্যই। তো ভোর 4:30 দেখা করো। আদিত্য অবাক, এই সময় এই সকালবেলা কে দেখা করে কার সাথে, কে ডেটে যায়? কিন্তু ক্রাশ যেহেতু দেখা করতে রাজি হয়েছে এটাই বড় কথা। তো ভোর 4:30 কেন, সারা রাত ওয়েট করতে পারে আদি।
তো আদিব প্রার্থনার 4:30 দেখা করার কথা মেনে নেয় এবং দেখা করতে রাজি হয়ে যায়। তো 4:30 আদিব প্রার্থনার দেওয়া ঠিকানায় বাসার সামনে আসতেই প্রার্থনা এমনভাবে বেরিয়ে আসে যে প্রার্থনাকে এমন পোশাকে দেখে আদিত্য একেবারে ক্রাশ খেয়ে যায়। প্রার্থনা বলে, তুমি কি সাইকেল চালাতে পারো? ব্যাস, এরপর দেখি প্রার্থনা আদিত্যকে একটা সাইকেল চালাতে দিয়েছে এবং নিজেও একটা সাইকেল নিয়েছে। তো প্রার্থনা বলে, এখন রিল্যাক্সে বলো কি বলতে চাও। আদিব বলে, আসলে আমি তোমার উপর ক্রাশ খেয়েছি। প্রার্থনা বলে, কি দেখে ক্রাশ খেয়েছো? আদিব মনে মনে ভাবে, সত্যিটা বললে তো তুমি আমাকে মাইট দিবা যে তোমার পিছন দেখে আমি ক্রাশ খেয়েছি, তো তুমি খবর করে ছাড়বা। তাই অন্য সবাই যা বলে সেটাই বলে। এই ভেবে যে আদিব বলে, আমি তোমার কিউটনেস আর তোমার মিষ্টি হাসি দেখে ক্রাশ খেয়েছি। এটা শুনে প্রার্থনা বলে, এটা তো আমাকে অনেকেই বলেছে, নতুন কিছু থাকলে বলো, আর না হলে বাদ দাও। উপায় না পেয়ে আদি ভয়ে ভয়ে বলে, আসলে সত্যি বলতে আমি তোমার পিছন দেখে ক্রাশ খেয়েছি। এটা শুনে প্রার্থনা এসে দেয়। আদি বলে, তোমার মোবাইলটা ব্যাক পকেটে রেখে যখন তুমি শপে চলাফেরা করো তখন তোমার পিছন থেকে দেখতে সেটা অসম্ভব সুন্দর লাগে। তোমার পাগুলো আমার ভীষণ অ্যাট্রাক্ট করে, মন চায় সারাটা দিন তোমার পায়ের দিকেই তাকিয়ে চেয়ে থাকি। আসলে এটা কোনো কথা? জীবনে তাহলে এমন প্রপোজ শোনা বাকি ছিল। তো এভাবেই আলাপ করতে করতে সাইকেল চালিয়ে সকাল হয়ে যায়, আর এর বদৌলতে এদের মাঝে একটা বন্ধুত্ব হয়ে যায়। তারপর আর কি, এরা দুজনে রোজ দেখা সাক্ষাৎ করতে শুরু করে ও দুজন সম্পর্কে জানতে পারে যে প্রার্থনা পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য এই শহরে এসেছে এবং জবটা পাওয়ার পর থেকে এই শহরেই বাসা ভাড়া নিয়ে থাকছে। আর এদিকে আদিবের বাবা মাও দুজন ডিভোর্স হয়ে আলাদা হয়ে গেছে, তাই আদিব ও পরিবার ছেড়ে এই শহরে এসে জব নিয়ে এখানেই সেটেল হয়ে যায়। তো দুজনের লাইফ হিস্ট্রি যেহেতু প্রায় সেম, তাই দুজনের মাঝে একটা ভালো বন্ডিং তৈরি হয় এবং এদের সম্পর্কটা হালকা হালকা কালার থেকে ডিপ কালার ধারণ করে। তারপর আর কি, একদিন আদিব সাহস করে বলে ওঠে, আচ্ছা আমরা কি রিলেশনে করতে পারি? প্রার্থনা তখন কি যেন ভেবে বলে, উত্তরটা পরে ফোনে কলে জানাবো। ব্যাস এরপর এক সপ্তাহ কেটে যায়, বাট প্রার্থনা কোনো কল আসে না। আদিব তো অনেক অস্থির হয়ে যায় যে এক সপ্তাহ হয়ে গেলে এখনও কল আসছে না, আমার কোনো অ্যান্সার দিচ্ছে না। এটা দেখে এটা ভেবে ভেবে আদিব একদিন রাতের বেলা শপের সামনে যায়। তখন প্রার্থনা বলে, এই রাতের বেলা তুমি এখানে কী করছো? আদিব বলে, এক সপ্তাহ হয়ে যাচ্ছে তুমি উত্তরটা দিচ্ছ না, তাই সরাসরি জানতে এসেছি। তো প্রার্থনা হেসে দিয়ে বলে, তোমার উত্তরটা তো পরের দিন রেডি হয়েছিল, তুমি ফোন করোনি তাই জানতে পারোনি। এটা শুনে আদিব বলে, ও আচ্ছা, কথাটা ছিল তুমি ফোন করে জানাবা, তো উত্তরটা কি হ্যাঁ? তো প্রার্থনা তখন বলে হুম। আদিব খুশি হয়ে বলে, তার মানে এখন থেকে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তুমি আমার গার্লফ্রেন্ড। আদিব আরও বললে, তাহলে কি আমি তোমাকে একটা কিস করতে পারি? সাবাস বেটা। তো প্রার্থনা আশেপাশে লোকজন দেখে বলে, এখানে এখনই? প্রার্থনা বলে, চলো তো আমাকে বাসায় নামিয়ে দাও। তো আদিব বাইকে করে প্রার্থনাকে বাসার সামনে নামিয়ে দিলে প্রার্থনা যেতে যেতে গিয়ে থেমে এদিকে দেখে বলে, আরে গাধা, এখানে তো আশেপাশে কেউ নেই, তাহলে এখানে কেন আদরটা করছো না? আদরটা এখানে করো যে আবদারটা তুমি মানুষের সামনে করেছিলে। তো আদি হুট করে বাইক থেকে নেমে আসলে প্রার্থনা খপ করে আদিবকে কাছে টেনে নেয়, আদিব টুক করে কিস করে ফেলে। পরের দিন প্রার্থনার ওয়াশিং মেশিন নষ্ট হয়ে গেছে, তাই প্রার্থনা তার কাপড় চোপড় ধোয়ার জন্য আদিবের ফ্ল্যাটে আসলে আদিব প্রার্থনাকে বন্ধুদের সাথে পরিচয় করে দেয়। আদিবের যে বন্ধুদের সাথে একই ফ্ল্যাটে থাকে আর কি। এই চিকটার নাম এনডি আর এই মুটকুর নাম মুকুন্দ, এভাবে পরিচয় করে দেয় হাসির ছলে। তো প্রার্থনা আদিবের রুমে ঢুকে এবং আদিবকে বলে, আমার গায়ের কাপড়টাও কিন্তু ধুয়ে দিতে হবে, তোমার একটা টি শার্ট দাও তো পরি। আদিব তখন একটা টি শার্ট দিয়ে মুখ ফিরিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলে প্রার্থনা বলে, এই খবরদার পিছনে ফিরবে না কিন্তু। এই বলে প্রার্থনা তার কাপড়টা খুলে আদিবের টি শার্টটা পরতে থাকলে আদিব আয়নায় চেয়ে চেয়ে দেখতে থাকে। তো প্রার্থনার চেঞ্জ শেষ আদিবকে বলে, এখন দেখো, বলো কেমন লাগছে আমাকে? আদিব বলে, এটা তো পুরোই আগুন, বাস সিন কাট হলে দেখি আগুন পুরো দমে ছড়িয়ে পড়েছে। বাট মুকুন্দকে দেখে প্রার্থনার মুড অফ হয়ে গেলে আদিব বলে, কি হলো? তো প্রার্থনা বলে, তোমার এখানে প্রাইভেসি বলতে কোনো জিনিসই নেই। তো পরের দিন প্রার্থনা শপে থাকার সময় আদিব মেসেজ করে, তোমার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে। এই বলে আদিব সারপ্রাইজ দেওয়ার জন্য প্রার্থনাকে নিয়ে আসলে বিল্ডিংয়ের লিফটের মাঝে এদের সাথে একটা ছেলে ও একটা মেয়ের পরিচয় হয়। মেয়েটির নাম আমরা জানতে পারি দীক্ষা এবং ছেলেটির নাম অমর। এরা আদিবের সামনের ফ্ল্যাটে ভাড়া উঠেছে, বাট গল্পের মাঝে এরা কেন ঢুকে পড়লো এটা আমরা পরে জানতে পারবো। তো আদিব প্রার্থনাকে রুমে এনে বন্ধুদের রুম থেকে বের করে দেয় এবং প্রার্থনার চোখ ধরে দেয়ালের কাছে এনে চোখ ছেড়ে দিলে প্রার্থনা রীতিমতো মুগ্ধ। আদিব তার দেয়ালে প্রার্থনার মতো সেম টু সেম একটি
পেন্টিং বানিয়েছে। তো প্রার্থনা ইমোশনাল হয়ে কেবল আদিবকে জড়িয়ে ধরেছে। এমন সময় মুকুন্দ আবার এসে পড়ে এবং মুকুন্দ এসে পড়লে আবার প্রার্থনার ইমোশনটা চলে যায়। এটা দেখে আদিব রেগে গিয়ে মুকুন্দকে তাড়িয়ে দিয়ে বলে, বেবি আসো। আবার ইমোশন হয়ে জড়িয়ে ধরে। প্রার্থনা সরে যায়, বলে, যান, আমার ইমোশন নষ্ট হয়ে গেছে। এরপর প্রার্থনা কাপড় গোছানোর সময়ও আঁকে করে বলে, আচ্ছা তোমার এই ফ্রেন্ডগুলো কি কখনো বাইরে যায় না নাকি? আদিব থো মেরে যায়। ব্যাস পরের দিন রাতের বেলা আদিব প্রার্থনাকে ফোন করে বলে, হাই বেবি, কী করছো? প্রার্থনা বলে, এই তো শপে কাজ করছি। কেন? আদিব বলে, না মানে এনডি আর মুকুন্দ দুজনই বাসায় গেছে। তো মানে তুমি বলছো না আমার ফ্যামিলি কখনই বাইরে যায় না নাকি, তাই এমনি জানালাম। আরে এই আর কি, তুমি কি আসবে? প্রার্থনা বলে, এখন তো কাজের অনেক প্রেশার, তাই আসতে পারবো না। তখন আদি মন খারাপ করে কলটা কেটে দেয়। এই ঘন্টাখানেক পর কলিং বেল বেজে উঠলে আদিব গিয়ে দরজাটা খুলতেই মিনি স্কিট ও শর্ট জিন্স পরে প্রার্থনা আসে। আদিব প্রার্থনাকে এভাবে দেখে তো খুশিতে পালপাকম হয়ে বলে, কাম বেবি কাম। তো প্রার্থনা আদিবকে একটা ক্যান্ডেল আনতে বলে। আদিব কিচেন থেকে একটা ক্যান্ডেল জ্বালিয়ে এনে দেখে প্রার্থনা নাই। আদিব তখন অবাক হয়ে বেডরুম উঁকিমাতে দেখে প্রার্থনা খাটে কামদেবী শিশুর মতো শুয়ে আছে। তো তখনই শুরু হয়ে যায় তাদের রোমান্স। তো সকালবেলা প্রার্থনার ঘুম ভাঙতেই প্রার্থনা আদিবের কাছ থেকে একটা কফি খেতে চায়। আদিব তখন বিছানা থেকে উঠে পড়লে দেখা যায় প্রার্থনা স্কার্ট আদিবের পরনে চলে এসেছে। সাবাস। তো এরা টফি খেয়ে ফ্রেশ হয়ে ছাদে আসে। তো ছাদে রিক্সা ও অমর এভাবে ব্যায়াম করতে থাকে আর এরা সেগুলো দেখে মজা নিতে থাকে। আবার বলে রাখি, আদিব ও প্রার্থনার লাভ স্টোরির মাঝে এদের দুজনের এন্ট্রি কেন হয়েছে সেটা এই রহস্যটা আমরা সামনে গিয়ে জানতে পারবো। তো পরের দিন প্রার্থনা ছাদে উঠে নানা পোস্ট দিচ্ছে আর আদিব সেগুলোকে ফটো তুলে দিচ্ছে। ছাদে রিক্সাও ছিল। সে কেন জানি আদিবের ফটো তোলা দেখে মনে মনে হাসতেছে। তো এদিকে ফটো তোলা শেষ হলে প্রার্থনা দেখে একটা ফটো তোলা ভালো হয়নি। প্রার্থনা আদিবের উপর রেগে গেলে দূর থেকে দীক্ষা বলে, আমি কি তুলে দেবো? প্রার্থনা রাজি হলে দীক্ষা অস্থির বেশে কয়েকটা ফটো তুলে দেয়, যা দেখে প্রার্থনা খুশি হয়ে বলে, ওয়া, তুমি এত সুন্দর ফটো তুলো কীভাবে? তুমি ফটোগ্রাফার নাকি? দীক্ষা বলে, হ্যাঁ, আমি একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফ। এটা শুনে আদিবু বলে, ও, তার মানে তুমি পথ শিশুদের ফটো তুলো? দীক্ষা বলে, হ্যাঁ। সিন রাতে আসলে দেখি আদিব প্রার্থনা বসে টিভি দেখছে। এমন সময় দিশা দরজা খুলে হাইতে বলে, সরি তোমাদেরকে ডিস্টার্ব করার জন্য। আসলে আমার একটা হেল্প লাগতো আর কি। আমার বাবা মা হঠাৎ ফোন করে বলছে তারা নাকি এখানে আসতে চাচ্ছে, কিন্তু আমি এখানে আমার বয়ফ্রেন্ড ওমরের সাথে থাকি। আর এটা যদি তারা জানতে পারে তাহলে তো বুঝোই লঙ্কাকাণ্ড বেঁধে যাবে। তারা তো এটা মেনে নিবে না। তাই তোমরা যদি ওমরকে একটা রাত এখানে থাকতে দিতে তাহলে খুব উপকার হতো। কালকেই আমার বাবা মা চলে যাবে, সো জাস্ট একটা রাত প্লিজ। তো আদিব প্রার্থনা রাজি হলে দিশা তাড়াহুড়া করে তার রুম থেকে ওমরকে ইউজ করা সকল জিনিসপত্র এনে এদের ফ্ল্যাটে শিফট করে ফেলে এবং ওমর নিজেও শিফট হয়ে যায়। এরপর দিশা চলে যাওয়ার সময় প্রার্থনা বলে, তুমি একা তোমার বাবাকে হ্যান্ডেল করতে পারবে নাকি? আমিও হেল্প করবো। দিশা বলে, তুমি হেল্প করলে তো ভালোই হয়। এটা শুনে প্রার্থনা দিশার রুমমেট হিসেবে অভিনয় করার জন্য দিশার রুমে শিফট হয়ে যায়। তো এদিকে দিশার বাবা মা আসতেই প্রার্থনা হাই বলে। দীক্ষা বলে, বাবা, সে আমার রুমমেট। আঙ্কেল তখন হ্যালো বলে বেলকুনিতে গিয়ে এদিকে মারতে থাকে। আর এদিকে দীক্ষার মা পাশের রুমে ঢুকতে যায়। তখন দিশা বলে, মা, ওর রুমে যেও না, ওটা প্রার্থনার রুম, ওই পাশে ওটা আমার রুম। দীক্ষার মা তখন ওই রুমের দিকে যেতে থাকে। এরপর আরেক দরজা দেখিয়ে বলে, এটা কিসের রুম? দিশা বলে, মা, এটা বাথরুম। তো দীক্ষার মা যখন বাথরুম খুলতে দেখে একটা ছেলের আন্ডারওয়্যার, যা কাম সারছে। আন্টি বলে, দীক্ষা আন্ডারওয়্যারটা কার? তো কী বলবে দীক্ষা ভেবে পাচ্ছে না। তখন প্রার্থনা দুম করে বলল, আন্টি, ওটা আমার ছোটো ভাইয়ের। 2 দিন আগে বেড়াতে এসেছিল, গাধাটা ভুল করেছে, ফেলে রেখে গেছে। এটা শুনে আন্টি বলে যে পানি আসে আর এরাও ফাঁসতে গিয়ে বেঁচে যায়। তো রাতে আন্টি রান্না করছে আর আঙ্কেল এই ফাঁকে বিড়ি খাওয়ার জন্য লুকিয়ে বিল্ডিংয়ের নিচে যাচ্ছে। কিন্তু এমন সময় এনডি কয়েক বোতল মাল নিয়ে রুমে ঢুকলে আঙ্কেল বোতলগুলো দেখতে পায়। তো এনটি মালগুলো রুমে আনলে সবাই চেয়ার্স করতে আঙ্কেল বুম করে দরজা খুলে সবার সাথে হাই হলো শুরু করে। সবাই তো ভেপাচেকা খেয়ে যায়। আর সবচেয়ে বড় ফাটা বাসা চিপাইতে পড়ে গেছে ওমর, কারণ আজ বাদে কাল আঙ্কেলের জামাই হতে চলেছে। এটাও নেওয়া ঠিক, কিন্তু আঙ্কেল বলছে, গাইস, আমি দেখলাম তোমরা কয়েক বোতল মাল আনছো বা মদ আনছো, বোতল দেখে তো আমারও পিনিক উঠে গেছে। তো এই রাতে আমি বাইরে তো পাবো না, তাই তোমাদের সাথে একটু যোগ দিতে পারি? আদি জবাব দেয়, না আঙ্কেল। যেই না আঙ্কেল বলে আমি টাকা দিব, ব্যাস সঙ্গে সঙ্গে আদিব খাওয়ার উপর রাজি হয়ে যায়। আঙ্কেল তখন ভিতরে এসে একটা বোতল নিয়ে এদের থেকে একটু সাইডে গিয়ে বসে খেতে শুরু করে। এদিকে দীক্ষার মা কিচেনে দীক্ষার সাথে রান্নার ব্যস্ত। এই পাখি প্রার্থনা আদিবের ফ্ল্যাটে দরজা এসেই বলে, কিরে, তোরা আমাকে ছাড়া একাই মাল খাচ্ছিস? সবার তো ফেটে যাচ্ছে, কারণ সাইডে একটু আড়ালে দিশার বাবা বসে আছে। কিন্তু এটা তো প্রার্থনা জানে না
তাই প্রার্থনা মাল খাওয়ার জন্য ভিতরে আসতে আঙ্কেলকে দেখে শখ। হ্যালো আঙ্কেল, আপনি এখানে কি করছেন? আঙ্কেল বলে, তার আগে বলো তুমি এখানে কি করছো? প্রার্থনা বলে, আঙ্কেল আমি হাঁটতে হাঁটতে ভুল করে ঢুকে পড়েছি। আদিব বলে, আঙ্কেল আমরা তো সামনাসামনি বিল্ডিংয়ে থাকি, তাই ও হাঁটতে হাঁটতে মাঝে মাঝে ভুল করে এখানে ঢুকে পড়ে। আঙ্কেল বলে, ও আচ্ছা, তাহলে বাবু সোনা বলে ডাকতে ছিলে কেন? তখন আদিব বলে, আসলে আঙ্কেল সে তো আমার গার্লফ্রেন্ড। আঙ্কেল বললো, ও আচ্ছা, তো বসো মাল খাও। প্রার্থনা ভেবাচেকা খেয়ে বলে, না না আঙ্কেল আমি এসব খাই না, আমি এমনি মজা করছিলাম। তো এই বলে প্রার্থনা আড়ালে আদিবকে ডেকে একটা ফ্লাইং কিস করে।